সিলেটে আজ এনসিএল টি-20 ফাইনাল। শিরোপার মঞ্চে রংপুরের প্রতিপক্ষ খুলনা। প্রথমবারের মতো ট্রফির স্বাদ নিতে চান মিঠুন। চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে মরিয়া আকবর। দেশের 10 অঞ্চল থেকে 5 ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞপ্তি বিপিএল গভর্নিং কাউন্সিলের। আইএমজির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন না হওয়ায় আয়োজনের দায়িত্ব থাকছে বিসিবির কাছেই। হংকং পৌঁছে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ভ্রমণ ক্লান্তি থাকায় শুধু রিকভারি সেশনে অংশ নিল জামালরা। হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান আমিনুল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। কোনো স্পোর্টস এজেন্সি নয়, বিপিএলে দল দেওয়ার দায়িত্ব আবারও নিজেদের কাছেই রাখতে যাচ্ছে নবগঠিত বিপিএল গভর্নিং কাউন্সিল। আইজিএম এর সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করতে ব্যর্থ বোর্ড। নতুন আসরে ভেন্যুর সংখ্যা বাড়ালেও কমতে পারে অংশগ্রহণকারী দলের সংখ্যা। 28 অক্টোবরের মধ্যে চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি, আর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিপিএল শুরু করতে চায় বিসিবি। নতুন বোর্ডেও পুরনো চিত্র। বিপিএলে দল দেওয়ার দায়িত্ব নিজেদের কাছেই রাখছে বিসিবি। আইজিএম এর কথা বলা হলেও এখনো এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাজ শেষ করেনি ক্রিকেট বোর্ড। আপনি বড় গ্রুপ হয়তো হচ্ছেন, ফাইন্যান্সিয়াল ভালো, কিন্তু আপনার ক্রিকেট ম্যানেজমেন্টেরও তো লোক নিয়ে করতে হবে। এইসব বেসিক্যালি আমরা দেখব। বিপিএলে দল দেওয়ার অতীত অভিজ্ঞতা সুখকর নয়। এর আগে ব্যক্তিগত স্বার্থে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেয়েছে বিতর্কিত সব প্রতিষ্ঠান। আবারও একই পথে হাঁটতে যাচ্ছে বিসিবি। তাহলে প্রশ্ন ওঠে, নতুনত্ব কই? অবশ্য বিসিবি দাবি করতেই পারে আসছে আসরে কিছুটা নতুনত্ব থাকবে। নতুন একটা ভেন্যু পাবে বিপিএল এর পরের আসর। বরিশাল অথবা রাজশাহী চূড়ান্ত করা হবে এ সপ্তাহেই। তবে কমছে দলের সংখ্যা। 6টা-7টা হবে না, হ্যাঁ, সেটা বলছি না, কিন্তু কথাটা হচ্ছে উই আর কমফোর্টেবল উইথ দিস 1 মাসের উইন্ডোতে 5টা টিম নিয়ে করার। আগামী বছরের শুরুতে বিশ্বকাপ থাকায় কম সময়ে বিপিএল সম্পন্ন করতে চায় গভর্নিং কাউন্সিল। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে মধ্য জানুয়ারিতে পর্দা নামবে নতুন আসরের। সরকারের পক্ষ থেকেও মিলেছে সবুজ সংকেত। নির্বাচন তো আপনার ফেব্রুয়ারি মাসে ডেফিনেটলি গ্রিন সিগন্যালটা পেয়েই তো আমরা নিশ্চয়ই এটার এই উইন্ডোটা করা হয়েছে। দল চেয়ে রোববারে দরপত্র আহ্বান করবে গভর্নিং কাউন্সিল। এরপর 2 সপ্তাহ সময় নিয়ে 28 অক্টোবরের মধ্যে চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি। 5 বছরের চুক্তিতে দল দিতে চায় বিসিবি। এখন পর্যন্ত শুধু রংপুর রাইডার্সই বিপিএলে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে নিয়ে সংশয় থাকলেও আগামী বিপিএলে তারা খেলতে আগ্রহী। যদিও দল গোছানোর জন্য পর্যাপ্ত সময় নেই বলে দাবি করেছেন ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান। অর্গানাইজ দলের অনেক প্রসেস থাকে, এই প্রসেসে এই সময়ের মধ্যে আমি 24 আওয়ার্সও কাজ করি, সববার ক্যাচ করতে পারি না। ওটা যদি আর একটু টাইম নিয়ে বা কোনো একটা স্লোট বের করে একটু টাইম দেয় তাহলে ইটস বেটার ফর মি। আমি খেলবো না, এটা আমি কখনোই বলি। তবে এত কিছুর পরে প্রশ্ন আসেই, এত কষ্ট করে বিপিএল আয়োজনের কারণটা কি? ইট ইজ নেক্সট টু ইম্পসিবল, কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবারে এনসিএল টি-20 খবর জানাবো। বৃষ্টি বাঁধা, সূচিতে পরিবর্তন এবং ভেন্যু বদলের ধাক্কা কাটিয়ে অবশেষে পর্দা নামতে যাচ্ছে জাতীয় লিগ টি-20 দ্বিতীয় আসরের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর বিভাগের মুখোমুখি হবে খুলনা বিভাগ। আর ম্যাচ শুরু হবে বিকেল 5টায়। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে অপুবনিকের রিপোর্ট। এনসিএল টি-20 দেশের ঘরোয়া ক্রিকেটে বিপিএল এর পর একমাত্র সংরক্ষিত ফরম্যাটের আসর। ক্রিকেটারদের বহুদিনের দাবির মুখে গত বছর থেকে নিজেদের ক্যালেন্ডারে এই টুর্নামেন্টটিকে পাকাপোক্ত করেছে ক্রিকেট বোর্ড। কিন্তু এবছর আসর শুরুর পর থেকেই দেখা যায় নানা বিপত্তি। বৃষ্টির বাধায় বারবার পরিবর্তন হয় ম্যাচের সূচি। শেষ পর্যন্ত কোনোভাবেই যখন সম্ভব হচ্ছিল না, তখন বন্ধ করে দেয়া হয় টুর্নামেন্ট। পরে ভেন্যু বদলে নতুন সূচিতে সিলেট শুরু হয় এনসিএল টি-20। প্রচারণা না থাকায় দর্শক সমর্থকদের সাড়া পায়নি আসরটি। তবে মাঠের খেলায় ছিল টান টান উত্তেজনা।
গ্রুপ পর্বে মোটামুটি খেললেও এলিমিনেটর এবং কোয়ালিফায়ারে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েই ফাইনালে এসেছে রংপুর। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপা জেতার বিষয়ে একাট্টা এবারও। আকবর আলীর টিমের প্রাণভোমরা নাসির হোসেন ব্যাটে বলে তার অলরাউন্ডিং পারফরমেন্স এগিয়ে এনেছে দলকে। ক্যাপ্টেন নিজেও আছেন দারুণ ফর্মে। তাদের আশা ট্রফিটা থেকে যাবে রংপুরেই। অন্য 8-10টা ম্যাচের মতোই একটা ম্যাচ, বাট এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি। ব্রাইট টাইমে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। তো সেম চেষ্টাটাই থাকবে যে জাস্ট একটা নর্মাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করার ট্রাই করা। এদিকে সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা। আত্মবিশ্বাস তাই তুঙ্গে মোহাম্মদ মিঠুনের। সঙ্গে অভিষেকের পারফরমেন্সটাও আশা দেখাচ্ছে তাকে। আশা খুলনার দীর্ঘদিনের ট্রফি খরা কাটবে এবার। আমাদের টিমটাও বেশ এক্সপিরিয়েন্সড, ওয়েল ব্যালেন্সড টিম। অবশ্যই আমরা আশাবাদী। অনেক লম্বা সময় খুলনায় ট্রফি যায়নি, তো আমাদের টুর্নামেন্টের প্রথম থেকে একটা সকল প্লেয়ারের মধ্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমরা যে এই ট্রফিটা আমরা নিতে চাই। তো ডেফিনেটলি এটা নতুন একটা ম্যাচ, তো আমাদের চেষ্টা থাকবে যে আমাদের বেস্ট এফোর্টটা দিয়ে। সিলেটেও চলছে টানা বৃষ্টি, তবে এর মাঝেই দুই ক্যাপ্টেনকে নিয়ে ট্রফি উন্মোচন করেছে বিসিবি। ট্রফি হাতে হাস্যোজ্জ্বল চেহারা থাকলেও ম্যাচে যে কেউ কাউকে ছাড় দেবে না এক চুলো। ফাইনালের আগে শেষ দিনে আউটার গ্রাউন্ড ভেজা থাকায় ক্রিকেটাররা অনুশীলন করেছেন ইনডোরে। আর অন্যদিকে ফাইনাল ম্যাচকে সামনে রেখে মাঠ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করেছেন গ্রাউন্ডসম্যানরা। বিপিএলের আগে এনসিএল টি20 নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু তার ছিটেফোঁটাও পূরণ হয়নি। পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল নানা সমালোচনা। তবে শেষটা রঙিন করতে চাইবেন দু দলেরই অধিনায়ক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। ক্যারিয়ারের প্রথম এনসিএল টি20তে আলো ছড়ালেন রংপুরের দুই ক্রিকেটার জাহিদ জাভেদ ও অনিক সরকার সেতু। 6 ইনিংসে জাভেদ করেছেন 122 রান আর 7 ইনিংসে সেতুর ব্যাটে এসেছে 112 রান। দুজন খুলনার বিপক্ষে ফাইনালেও ধরে রাখতে চান এমন ধারাবাহিকতা। চাপ না, অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ম্যাচ খেলে আসছি 1/1, আমরা ফাইনাল ম্যাচটা ওই 1/, চিন্তা করতেছি, এটা চেষ্টা করতেছি এটা ইনশাআল্লাহ যে ফাইনাল ম্যাচটা আমরা রেজাল্ট করার জন্য আমরা রিল্যাক্স আছি। আমরা আমাদের সেরাটা দিতে পারলে ইনশাআল্লাহ পজিটিভ রেজাল্ট হবে। খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে। এরকম যদি টুর্নামেন্ট আমাদের হইতে থাকে বা আমরা যদি খেলতে পারি তাহলে আমাদের অনেক প্লেয়ার বের হবে, অনেক খেলার অপরচুনিটি বাড়বে। খুব ভালো লাগতেছে যে দলের হয়ে পারফর্ম করতে পারতেছি, কিছু করতে পারতেছি। এই চেষ্টা আছে যেন টপ স্কোরে থাকতে পারি রংপুর ডিভিশনের হয়ে। যেহেতু আমার ফার্স্ট টি20 ছিল এবং ভালো একটা পারফরমেন্স করতে পারছি, তো সিনিয়ররা সবাই খুব ভালো সাপোর্ট করছে, খুব ভালো কথা বলছে আর কি, খুব ভালো বাহবা দিছে যে কি করলে আরও ভালো ধারাবাহিকতা তো আমি ধরে রাখতে পারবো। যেহেতু এটা অনেক কিছু লার্নিং প্রসেস, অনেক কিছু বোঝা যাচ্ছে, অনেক বড় বড় বিগ প্লেয়াররা খেলতেছে, তো সব কিছু মিলায় অনেক কিছু শিখতেছি। সো চিন্তা করবো এই জিনিসটার জন্য ভালোভাবে কাজে লাগাতে পারি। খুলনা টিমও অনেক ভালো, আমাদের টিমও অনেক ভালো। সো আশা করা যায় অনেক ভালো ফাইটিং একটা খেলা আমরা উপভোগ করব। দেশের ফুটবলের খবর। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দলকে মানসিকভাবে দুর্বল করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে হংকং ফুটবল অ্যাসোসিয়েশন। বিমানবন্দর থেকে শুরু করে অনুশীলন ভেন্যুতেও বিড়ম্বনার শিকার হচ্ছেন জামাল হামজা সমিতরা। ভাড়া দিয়েও অনুশীলনের জন্য ভালো মাঠ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। এদিকে হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের অসহযোগিতার পাশাপাশি লাল সবুজদের নতুন চ্যালেঞ্জ দেশটির আবহাওয়া। হংকং চায়না থেকে আরও জানাচ্ছেন সহকর্মী ফাহিম ইসলাম। উঁচু উঁচু দালান আর পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই হংকং চায়না দেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগ খেলতে এই দেশে বাংলাদেশ ফুটবল দল এসেছে প্রায় একদিন হলো। তবে শুরু থেকেই জামাল ভুঁইয়া হামজাদের অসহযোগিতা করে যাচ্ছে হংকং চায়না ফুটবল অ্যাসোসিয়েশন, যার শুরুটা হয়েছে বিমানবন্দর থেকে। এরপর ম্যাচ ভেন্যু নিয়েও টালবাহানা শুরু করেছে স্থানীয় ফেডারেশন। গতকাল বাংলাদেশ ফুটবল দলকে যেই অনুশীলন ভেন্যু দেওয়া হয়েছে তা ছিল এবড়ো থেবড়ো, যা মনে ধরেনি হেড কোচ হাবিয়ার কাবরেরা। তাই আজ নতুন ভেন্যুতে অনুশীলন করার জন্য মাঠ খুঁজছে টিম ম্যানেজমেন্ট। এখানে প্রশ্ন উঠতেই পারে, কেন হংকং চায়নার এমন অসহযোগিতা? তবে এক গাদা অভিযোগ নিয়ে বাংলাদেশ ছেড়েছিল হংকং চায়না ফুটবল দল। তাদের অভিযোগ ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি তাদের ঠিকমতো সহযোগিতা করেনি। তাহলে কি তার বদলা নিচ্ছে তারা? আরও একটি কারণ হতে পারে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলকে মনস্তাত্ত্বিকভাবে ডাউন করার জন্য হংকং চায়না নতুন কোনো চাল চালছে না। তো পেছনের যে বিল্ডিংটা দেখছেন, ঠিক এই বিল্ডিংয়ের মতো আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে হংকংয়ে এসেছে বাংলাদেশ ফুটবল দল।
তাদের স্বপ্ন হংকং, সিঙ্গাপুর ও ভারতকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। যেই স্বপ্ন জামাল ভুঁইয়া সহ দেখছেন হেড কোচ হাবিয়ার কাবরেরাও। তবে বাংলাদেশ দলের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হংকংয়ের ওয়েদার। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি ও মেঘের এই আবহাওয়ার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে হামজা সমিত জামালরা, তাই এখন দেখার বিষয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। আবারও স্বাগত খেলার সময়। বাংলাদেশ দলের অধিনায়কত্ব হামজা চৌধুরীকে দেওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক আমিনুল হক। তার মতে এই সিদ্ধান্ত নিলে উজ্জীবিত হবে পুরো দল এবং তার ইতিবাচক প্রভাব পড়বে ফুটবলারদের মাঝে। এদিকে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে হাভিয়ার কাবরেরা সরে যাওয়া উচিত বলেও মনে করেন আমিনুল। স্বইচ্ছায় তিনি সরে না গেলে বাফুফের উচিত তাকে পদত্যাগে বাধ্য করানো। হংকং চায়না ম্যাচে বাংলাদেশ দলের নামে অধিনায়ক ছিলেন সোহেল রানা, কাজে কর্মে দায়িত্বের পুরোটাই পালন করেছেন হামজা চৌধুরী। সেটা শুধু এই ম্যাচে নয়, লাল সবুজ জার্সি গায়ে চাপানোর পর থেকেই পুরো দলটাকে যেন একাই উজ্জীবিত করে চলেছেন লেস্টার সিটি তারকা। হামজার মতো একজন ফুটবলারের সংস্পর্শে আসা অন্যদের কাছে আশীর্বাদের মতো। মাঠে কৌশল থেকে শুরু করে টেকনিক্যাল প্রায় সবকিছুতেই তার প্রভাব লক্ষণীয়। আর তাই অযথা অন্য কাউকে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে মাঠে নামানোর চেয়ে দায়িত্বটা হামজার কাঁধেই দেখতে চান সাবেক অধিনায়ক আমিনুল হক। আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে আমাদের বাংলাদেশ দল আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবে। এবং আমার কাছে মনে হয় যে আমাদের যারা বর্তমানে এখন ক্যাপ্টেন্সি করছেন তাদের হয়তোবা এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা নিয়ে হয়তোবা নিজেদের খেলোয়াড়দের ভিতরে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। এটা খুব স্বাভাবিক একটি বিষয়, বাট হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় যে এখানে কোনো প্রশ্ন থাকবে। সবশেষ ম্যাচে নিজের কৌশল আর প্লেয়ার সিলেকশনের জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন হাভিয়ার কাবরেরা। অনেকের মতে দেশের ফুটবলে স্প্যানিশ কোচের আর দেয়ার কিছু নেই। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে নিজে থেকেই হাভির সরে যাওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক। স্ট্র্যাটেজি বা বাংলাদেশ দলের খেলোয়াড়রা হয়তো বা মিলছে না, তাহলে কোচ নিজে থেকেই পদত্যাগ করা উচিত। বা আমাদের ম্যানেজমেন্টের যারা দায়িত্ব রয়েছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি দীর্ঘদিন এই কোচকে দিয়ে দেখলাম আমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না, তাহলে বাংলাদেশ ফুটবল টিমের যারা ম্যানেজমেন্ট আছে তারাও এটা তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করতে পারে। সেরা পারফরমেন্সের জন্য ফিটনেসের পাশাপাশি ফুটবলারদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা খুবই জরুরি। হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তে যেভাবে হেরেছে বাংলাদেশ, তাতে দলে একজন মনোবিদের প্রয়োজন এখন সময়ের দাবি বলে মনে করেন আমিনুল। আমি জানি না বর্তমানে যে আমাদের কোনো বাংলাদেশ টিমে মনোবিদ আছে কিনা, যদি না থাকে তাহলে আমি মনে করি যে ইমিডিয়েটলি একজন মনোবিদ নিয়োগ দেওয়ার জন্য, যার মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়রা প্রত্যেকে আরও বেশি মানসিকভাবে উজ্জীবিত হবে, শক্তিশালী হবে এবং তাদের সামর্থ্যটাকে তারা বোঝাতে পারবে সর্বোচ্চভাবে। পাশাপাশি ডিফেন্স এবং গোল লাইনে যে সমস্যা আছে, হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই তার সমাধান উচিত বলে মনে করেন সাফজয়ী গোলরক্ষক। এস এম ইকবাল, সময় সংবাদ। ক্রিকেট প্রসঙ্গ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আঞ্চলিক ক্রিকেট কার্যালয় নিয়ে মন্তব্যের পর ঝড় উঠেছে রংপুরের ক্রীড়াঙ্গনে। রংপুর আবারও বৈষম্যের শিকার হয়েছে বলে ক্ষোভ ঝাড়লেন ক্রীড়া সংগঠকরা। 2023 সালের 9 জুলাই বিভাগীয় অ্যাডহক কমিটি গঠিত হয়, তবে সেই কমিটি বাতিল না করেই নতুন করে রাজশাহীর সঙ্গে যুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত, রেদন হিবেলের রিপোর্টে। ক্রিকেট বোর্ডে গেল 3 মেয়াদে রংপুর থেকে নির্বাচিত ছিলেন একজন পরিচালক, কিন্তু উত্তরের ক্রিকেট উন্নয়নে দৃশ্যমান কোনো ভূমিকাই রাখেননি তিনি। বিসিবির নবনির্বাচিত কমিটির কাছেও বৈষম্যের শিকার রংপুর তথা উত্তর অঞ্চলের ক্রিকেট, অথচ জাতীয় পর্যায়ের ক্রিকেটে বরাবরই সফলতা পাচ্ছে রংপুর। এই অঞ্চল থেকে উঠে এসে জাতীয় দলের জার্সিতেও খেলেছেন অনেক ক্রিকেটার। গেল 6 অক্টোবর নির্বাচনে জিতে আবারও বিসিবি সভাপতি পদে বসেছেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়ে জানিয়েছেন আঞ্চলিক ক্রিকেট নিয়ে নিজের পরিকল্পনার কথা, যেখানে রাজশাহী ও রংপুর মিলে বিসিবির আঞ্চলিক কার্যালয় করার কথা জানান তিনি। বুলবুলের এ মন্তব্যের পর আলোচনার ঝড় ওঠে রংপুরের ক্রীড়াঙ্গনে। স্থায়ী অফিস না থাকলেও 2023 সালের 9 জুলাই 11 সদস্য বিশিষ্ট রংপুর বিভাগীয় অ্যাডহক কমিটি গঠন করে বিসিবি। সেই কমিটি বাতিল না করেই নতুন করে রাজশাহীর সঙ্গে যুক্ত করে কার্যালয় ঘোষণা করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করলেন জেলার ক্রীড়া সংশ্লিষ্টরা। আগের কমিটিতে বিসিবিতে পাশ হয়ে গেছে আঞ্চলিক ক্রিকেট, এটা কেন বাদ যাবে? গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করে এটা পরিবর্তন হইতে পারে,
এর বেশি কিছু করার সুযোগ নেই। রংপুরবাসী হিসাবে, একজন রংপুরের ক্রিকেট সংগঠক হিসাবে আমরা কোনো অবস্থায় এটা মেনে নেব না। এদিকে এনসিএল সহ জাতীয় পর্যায়ের অনেক শিরোপা জিতেছে রংপুর। এরপরও বৈষম্যের শিকার হওয়ায় ক্ষোভ ঝাড়লেন ক্রীড়া সংগঠকরা। উত্তরের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তারা। এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। রংপুরকে শুধু রাজশাহীর সঙ্গে দিয়েছে, এটা অত্যন্ত আবারও বৈষম্য শুরু হয়ে গেছে। সে কারণে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। বৈষম্যের শিকার হলো এই রংপুর। তার উজ্জ্বল দৃষ্টান্ত বিসিবির কার্যালয় নিয়ে যে আমরা যা শুনতে পারতেছি যে অন্য সব বিভাগে হয়েছে, শুধু রংপুর হয়নি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময় এরপর আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।